আজকের এনএক্সটি শোতে আমরা অ্যালায়েন্সের রিটার্ন দেখতে পেলাম। অ্যালায়েন্সকে তো তোমরা অনেকেই চেনো, এক সময় ডাব্লিউডব্লিউতে ছিল, তারপর তাকে রিলিজ করে দেওয়া হয়। আর এ এখন বর্তমানে টিএনএস সুপারস্টার। আর টিএনএস সাথে যেহেতু ডাব্লিউডব্লিউর একটা কোলাবোরেশন চলছে, তাই আমরা একে আজকের এনএক্সটি শোতে ডাব্লিউডব্লিউতে রিটার্ন করতে দেখতে পেলাম। এটা জাস্ট ওই জো হেনরি তারপর হার্ডি বয়েজের মতো একটা ক্যামিও রোল বলতে পারো। তো অনেকদিন পর অ্যালায়েন্সকে আবার দেখতে পেলাম। আর অ্যালায়েন্সের নাম এখন অ্যালায়েন্স নেই, তার নাম হচ্ছে এলিজা। এলিজা নামটা সে এখন ইউজ করছে টিএনএতে। আর আমাদের বিগি তো রিটার্ন করার নাম নেই, আমরা বিগির রিটার্নের জন্য অপেক্ষা করে বসে আছি, কিন্তু সে রিটার্ন করবে কিনা কোনো কিছু ঠিক নেই, আর কোনো নিউজও নেই। তবে একটা নিউজ তো এসেছে যে বিগি এখন এঙ্গেজমেন্ট করে নিয়েছে। এখানে যাকে দেখতে পাচ্ছ তার নাম হচ্ছে ক্রিস ইম। এই ডাব্লিউডব্লিউতে যে মিচ্যান রয়েছে তার নিজের বোন। আর তার সাথে বিগি এতদিন ধরে রিলেশনশিপে ছিল, আর এখন ফাইনালি তাদের এঙ্গেজমেন্ট হয়ে গেছে। আর কিছুদিন পর হয়তো বিয়েও হয়ে যাবে অফিসিয়ালি। আর রিলিজ হওয়ার পর ব্রন স্ট্রোমান এখন কোথায় যাবে? আমরা অনেকে ভেবেছিলাম যে AEW-তে হয়তো যাবে, AEW তাকে অনেক টাকা দিতে পারে, কিন্তু এখন ব্রন স্ট্রোমান দেখতে পাচ্ছি যে সে ঠিক করে নিয়েছে যে সে রিটায়ার হয়তো হয়ে যাবে। এখানে সে টুইটারে পোস্ট করে লিখেছে, আই মাইট জাস্ট রিটায়ার হেয়ার। তো এখানে সে এটা ভাবছে যে এবারে হয়তো তার রিটায়ারমেন্টের টাইম চলে এসছে, আর আমরা তাকে হয়তো আর কোনোদিনও রেসলিং করতে দেখতে পাবো না। আর এবার কোরা জেটকে নিয়ে কথা বলি। কোরা জেট রেসলিং মানে ডাব্লিউডব্লিউ থেকে রিলিজ হওয়ার পর কী করবে? আমরা তো ভেবেছিলাম যে হয়তো AEW-তে যাবে, সে অনেক টাকা কামাবে, কিন্তু সে তো একটা অন্য রাস্তায় বেছে নিয়েছে। সে এখন অনলি ফ্যান্সে অ্যাকাউন্ট খুলেছে, আর খুব তাড়াতাড়ি অনলি ফ্যান্সে তার কন্টেন্ট আসতে চলেছে। অনলি ফ্যান্সে কী কন্টেন্ট আসে আর কন্টেন্ট কাকে বলে তোমরা তো অবশ্যই জানো, অনলি ফ্যান্সে আমরা কী কী দেখতে পাই। তো এই হচ্ছে অবস্থা। কিছুদিন আগে তো বললো তাকে বডি সেম করা হয়েছে, জিমের মধ্যে বসেসরা কোওয়ার্কাররা তাকে বডি সেম করেছে, আর এখন অনলি ফ্যান্সে সে নিজের বডি দেখিয়ে টাকা কামাবে। আর এটা দেখে সেই ম্যান্ডি রোজের কথা মনে পড়ে গেল। ম্যান্ডি রোজ তো ডাব্লিউডব্লিউতে ছিল, কিন্তু সে অনলি ফ্যান্সে অ্যাকাউন্ট খুলেছিল, যার ফলে ডাব্লিউডব্লিউ বলেছিল যে হয় এই সব বন্ধ করো, নয়তো ডাব্লিউডব্লিউ ছেড়ে দাও। তো ম্যান্ডি রোজ চুজ করে যে ডাব্লিউডব্লিউ থেকে আমার অনলি ফ্যান্সে বেশি টাকা ইনকাম হচ্ছে শরীর দেখিয়ে, তো আমি অনলি ফ্যান্সেই যাবো। আর আজকে সে অনলি ফ্যান্সে তার কন্টেন্ট পোস্ট করে করে এত বড়লোক হয়ে গেছে। তো ম্যান্ডি রোজ যেটা ইচ্ছা সেটা নিজে থেকে করেছে, ওটা তার নিজের চয়েস ছিল। আর এখানে কোরা জেটও সেই রাস্তাতেই যাচ্ছে। এখানে তাকে মানে সে নিজে থেকে তো ডাব্লিউডব্লিউ ছাড়েনি, সেখানে ডাব্লিউডব্লিউ তাকে রিলিজ করেছে, তাই সে অনলি ফ্যান্সে চলে যাচ্ছে। তার কাছে অনেক রাস্তা ছিল, কিন্তু সে এটাকে চুজ করেছে, একটা সহজ রাস্তা টাকা ইনকাম করে বড়লোক হওয়ার। তো এই হচ্ছে সিচুয়েশান। মেয়েদের তো ভাই ঠিক আছে, কিছু হোক না হোক নিজের শরীর দেখিয়ে টাকা কামিয়ে নেবে। যত স্ট্রাগল আর যত দুনিয়ার ঝামেলা তো ছেলেদেরকেই সহ্য করতে হয়। আর তোমরা ব্রন স্ট্রোম্যানের হাল তো দেখেই নিয়েছো। বেচারা এখন ডিপ্রেশনে চলে গেছে, আর তার ভবিষ্যতে কী হবে, কী করবে না করবে, সেই চিন্তা তাকে খেয়ে নিচ্ছে। তো এই হচ্ছে বাস্তব সমাজের রিয়ালিটি। আর সমাজের মানুষের রুচিবোধও এরকম, কারণ লোকে এইসব জিনিস দেখে, সেই জন্যই তো এরা অনলি ফ্যান্সে অ্যাকাউন্ট খুলে এইসব জিনিস দেখায়। তো এতে আর কারোর বা কী করার আছে, যার যেমন রুচি সে তেমনই কন্টেন্ট দেখবে। আর এর পরের নিউজ হচ্ছে আমাদের রব ভ্যান ড্যাম মানে RVD-কে নিয়ে। তো RVD এখন রিভিল করছে যে এক সময় যখন সে ডাব্লিউডব্লিউতে ছিল তখন তাকে 2 থেকে 3 বার ফাইন করা হয়েছে। আর ফাইন করা হয়েছে গেঁজা খাওয়ার জন্য। তো গেঁজা, হ্যাঁ, যেটা আমাদেরকে পাতি বাংলা ভাষায় গেঁজা বলা হয়, সেটাই। আমি তো ভেবেছিলাম যে আমেরিকার লোকরা খুবই স্ট্যান্ডার্ড, ওদের তো হাইফাই ব্যাপার, ওরা ভাই গেঁজা ফেঁজা খায় না, ওরা শুধু ড্রাগস নেয়, দামি দামি জিনিস। কিন্তু এখন তো দেখতে পাচ্ছি আমেরিকাতে গেঁজার চলও রয়েছে। তো সেই গেঁজা খাওয়ার জন্যই ডাব্লিউডব্লিউ তাকে ফাইন করেছিল 2 থেকে 3 বার। তো সেটা এত বছর পর সে বুক ফাটিয়ে একেবারে বুকে ছাতি চাপড়িয়ে রিভিল করছে। আর আমাদের ডাব্লিউডব্লিউর পিট ডান, তাকে তো আমরা অনেকে ভুলেই গেছি। আমাদের পিট ডানের লুক চেঞ্জ হয়ে গেছে, সে তার লম্বা লম্বা চুল কেটে দিয়ে ছোট ছোট চুল করে নিয়েছে। তো ঠিকই আছে, বড় বড় চুল রেখেই বা কি উন্নতি হয়ে গেছে। এককালে গানথাটের মতো পিট ডানকেও বুক করা হতো, দুজনেই তো একই জায়গা থেকে এসছে, NXT UK থেকে। তো পিট ডান, যারা তোমরা NXT UK বা NXT দেখেছো তোমরা জানো পিট ডান কি জিনিস। আর সেই পিট ডান আজকের একজন জবার হয়ে গেছে। আর আমাদের এল গ্র্যান্ডে আমেরিকানো মানে আমাদের চ্যাড গেবাল ডাব্লিউডব্লিউ স্পিড চ্যাম্পিয়নশিপ জিতে নিয়েছে। তাহলে আরেকটা মেক্সিকানের কাছে চ্যাম্পিয়নশিপ চলে এলো। দেখতে গেলে চ্যাড গেবাল তো আমেরিকান, কিন্তু এল গ্র্যান্ডে তো হচ্ছে একজন মেক্সিকান রেসলার। তো ঠিক আছে, এখন ডাব্লিউডব্লিউ এই মেক্সিকান রেসলারদের খুবই পুশ করছে বেশি করে। যেহেতু এখন ডাব্লিউডব্লিউর সাথে এই AAA মেক্সিকান প্রমোশনের একটা কোলাবোরেশন চলছে, তো সেই জন্য এখন আমরা দেখতে পাচ্ছি যে মেক্সিকান রেসলারদের ভালো মতো পুশ দেওয়া হচ্ছে। ডমডম ভাই মেক্সিকান, সেও চ্যাম্পিয়ন, জেলিনা ভেগাকে জবরদস্তি চ্যাম্পিয়ন বানিয়ে দেওয়া হলো। তোমরা খেয়াল করে দেখবে যে আমরা ডাব্লিউডব্লিউ শোগুলোতে বেশিরভাগ কিন্তু মেক্সিকান রেসলারদেরই ইউজ দেখতে পাচ্ছি। এটা ডাব্লিউডব্লিউ এই জন্য করেছে কারণ মেক্সিকান রেসলিং প্রমোশনটাকেও প্রমোট করতে হবে। আর যেহেতু মেক্সিকোতে একটা বড় শো করতে চলেছে, তো সেখানে মেক্সিকান রেসলারদের দরকার পড়বে। ডাব্লিউডব্লিউ এটা খুবই একটা খারাপ অভ্যেস, সারা বছর তো এদের কোনো রকম ইউজ নেই, কিন্তু সামনে যখনই কোনো একটা প্রিমিয়াম লাইভ ইভেন্ট আসবে যেটা ওদের দেশেতে হবে, তখনই এদেরকে পুশ করা শুরু করবে। তোমাদের নিশ্চয়ই মনে আছে অস্ট্রেলিয়াতে
কি হয়েছিল অস্ট্রেলিয়াতে যখন শো করায় এলিমিনেশন চেম্বার, তখন আমরা রিয়া রিপ্লি, নায়া জ্যাক্স মানে যত অস্ট্রেলিয়ান অরিজিনের সুপারস্টার রয়েছে, এমনকি ইন্ডি হার্টওয়েল যাকে আমরা কোনোদিন দেখতেও পেতাম না, তাকে পর্যন্ত বুক করে দিয়েছিল। তো এই তো হচ্ছে ডাব্লিউডাব্লিউইর অবস্থা, শুধুমাত্র তাদের দেশের লোকেদের নাম নিয়ে পাবলিসিটি করে টাকা কামাবে। এখন পুরোপুরি খালি বিজনেসের পেছনেই দৌড়াচ্ছে, আর স্টোরি লাইনের তো কোনো মাথামুন্ডু নেই। চলো বলছি যখন একটু ভালো করে বলা যাক, তোমাদের নিশ্চয়ই মনে আছে যে ডাব্লিউডাব্লিউই 2017-18 দিকে সৌদি আরবে প্রথম তাদের শো করায়। তখন কি করেছিল, সৌদি আরবের ডাব্লিউডাব্লিউই বা রেসলিং জিনিসটা অতটাও ফেমাস ছিল না। তো ডাব্লিউডাব্লিউই কী করে, যেহেতু সৌদি আরব একটা মুসলিম দেশ, তাই সেখানে মুসলিম রেসলারদের নিয়ে যায়। আমরা আরিয়া ডেভরিকে দেখতে পেয়েছিলাম, তাছাড়া ওর সাথে আরেকজন ছিল, আর আমরা এখানে মানসুরকে দেখতে পেয়েছিলাম, তাছাড়া মুস্তাফা আলীকে দেখতে পেয়েছিলাম। এদেরকে কিন্তু ডাব্লিউডাব্লিউই একদম জবারের মতো ইউজ করতো আমেরিকাতে, কিন্তু যেই সৌদি আরবের শো আসলো তাই এদেরকে প্রমোট করতে শুরু করলো, এদেরকে ম্যাচেস দিল, কারণ সৌদি আরবে যেহেতু শো হচ্ছে তো একটু মুসলিম রেসলারদের ওপরে দেখালে তারাও একটু কানেক্ট করতে পারবে। আর সেটাই আমরা দেখতে পেলাম, এখানে মানসুরকে ভালো মতো বুক করা হলো, মুস্তাফা আলীকেও ভালো মতো বুক করা হলো। এরকমটা আমরা শুরুর দিকে কিছু বছর দেখতে পেলাম যে ডাব্লিউডাব্লিউই মুসলিম রেসলারদের বেশ ভালো মতো বুক করছে তাদের সৌদি আরবের শোতে। কিন্তু ধীরে ধীরে যখন একবার ডাব্লিউডাব্লিউই নেশা তাদেরকে ধরিয়ে দেওয়া হলো, ফ্যান্সরা অবগত হলো যে ডাব্লিউডাব্লিউ জিনিসটা কি, রেসলিংটা কি, আর টিকিটও ভালো মতো বিক্রি হওয়া শুরু হয়ে গেল, তখন কি করলো, ধীরে ধীরে মুস্তাফা আলী, আরিয়া ডেভরি, মানসুর এদেরকে ডাব্লিউডাব্লিউ সরিয়ে দিল, আর লাস্টের দিকে গিয়ে তো রিলিজও করে দিল। তো এইটা হচ্ছে তাদের বিজনেস স্ট্র্যাটেজি, প্রথমে তাদের দেশের লোককে দিয়ে প্রমোট করাবে, তারপর তাদের দেশের লোককেই রিলিজ করে দেবে, মানে তাদের চোখে আর তাদের কোনো ভ্যালু নেই। এখন শুধুমাত্র মুসলিম রেসলার বলতে সৌদি আরবের কাছে সিরিয়া আছে, তো সিরিয়ার রেসলার হচ্ছে আমাদের স্যামিজেন, তো স্যামিজেনকে মাঝে মধ্যে ইউজ করে নেয়। আর তাছাড়া ডাব্লিউডাব্লিউ এখন সৌদি আরবে তাদের মার্কেট ভালোই জমি নিয়েছে, এখন আর মুসলিম রেসলারদের কোনো রকম দরকার নেই। তো এইটা হচ্ছে ডাব্লিউডাব্লিউর বিজনেস স্ট্র্যাটেজি, এরা বিজনেসের জন্য সব কিছু করতে পারে। তোমরা সৌদি আরবের উদাহরণটা দেখেই ভালো মতো বুঝতে পারছো। আসলে মুস্তাফা আলী, মানসুর আর তাছাড়া যত মুসলিম রেসলার রয়েছে তারা খুব একটা ম্যাটার করতোই না ডাব্লিউডাব্লিউর কাছে, সেই জন্য শুধুমাত্র তাদের নাম আর তাদেরকে ইউজ করেছে প্রমোট করার জন্য, আর যখন দরকার পড়ে গেছে তখন তাদেরকে রিলিজও করে দিয়েছে। কারণ এখন সৌদি আরবের মার্কেটটা ডাব্লিউডাব্লিউ বেশ ভালো করে আঁকড়ে ধরেছে, আর এদের সৌদি আরবের যে সমস্ত অডিয়েন্স রয়েছে তাদের মধ্যে রেসলিং আর ডাব্লিউডাব্লিউ নেশাও ধরিয়ে দিয়েছে। তো এখন এরা থাকুক বা না থাকুক, ডাব্লিউডাব্লিউ শো বিক্রি হবে, সেখানে বড় মানে বেশি বেশি টাকাও দেবে। সৌদি আরবের সরকার ডাব্লিউডাব্লিউ শো সৌদি আরবে করানোর জন্য অনেক পরিমাণ টাকা দেয়, এমনকি ডাব্লিউডাব্লিউ রেসলম্যানিয়ার থেকেও বেশি টাকা কিন্তু এই সৌদি আরবের একটা শো থেকে ইনকাম করে নেয়। তো বুঝতে পারছো এটা কোন লেভেলের জিনিস, আর এটা কিভাবে মার্কেটটাকে ক্যাপচার করে বিজনেস করছে। তো চলো এবার আর্টরুথের একটা ইন্টারভিউ নিয়ে কথা বলা যাক। আর্টরুথকে এখানে জিজ্ঞেস করা হয় জনসন আর হিলটনের ব্যাপারে। তো এখানে আর্টরুথ বলে যে আমিও প্রচণ্ড শকড হয়েছিলাম জনসন আর হিলটন দেখে, আর আমি একটু কষ্টও পেয়েছি। আর যখন তাকে জিজ্ঞেস করা হয় আমরা কি জনসনের রিটায়ারমেন্ট ট্যুর চলাকালীন আমরা কি আর্টরুথ ভার্সেস জনসনের কোনো ম্যাচ দেখতে পাবো, তো এখানে আর্টরুথ বলে যে দেখো সিনারিও তো অনেক বেশি চেঞ্জ হয়ে গেছে, এককালে আমি হিল ছিলাম, জনসনা ফেস ছিল, তখন আমাদের মধ্যে ম্যাচ হয়েছে, এখন আমি একজন গুড গাই হয়ে গেছি, জনসন একজন ব্যাড গাই হয়ে গেছে, তো অনেক কিছুই সম্ভব। আর এখানে আমি তো চাইবো যে জনসনের সাথে একটা ম্যাচ হোক, আমি এটা পছন্দ করছি, কিন্তু হবে কি না আমি জানি না, তো কিন্তু আমি ইন্টারেস্টেড তো রয়েছি। এবার যদি ডাব্লিউডাব্লিউ চায় তো এই ম্যাচটা করিয়ে দিতে পারে। আর আমাদের সিএম পাঙ্ক তার ইন্টারভিউতে এটা বলে যে সে ডাব্লিউডাব্লিউতে জেকব ফাটুর সাথে একটা ম্যাচ তো রেসল করতেই চায়, আর যেভাবে ডাব্লিউডাব্লিউ জেকব ফাটুকে পুশ করছে আমরা ভবিষ্যতে একটা সময় গিয়ে সিএম পাঙ্ক ভার্সেস জেকব ফাটুর ম্যাচ তো অবশ্যই দেখতে পাবো। ফ্যান্সরা এই ম্যাচটার প্রতি ইনভেস্টেড তো রয়েছে, আর এখন মানে ফ্যান্সরা দেখতে চায় কি চায় না সেটা তো আলাদা কথা, মেন কথা যে ফ্যান্সরা কি এই ম্যাচটা দেখার জন্য টাকা খরচা করবে সেটা হচ্ছে মেন কথা। তো হ্যাঁ ডেফিনেটলি এটা এমন একটা ম্যাচ যার জন্য ফ্যান্সরা টাকা তো ইনভেস্ট করবে, ফ্যান্সরা টিকিটের পেছনে টাকা খরচা করবে, আর মার্চেন্ডাইজও ভালো মতো কিনবে। তো ডাব্লিউডাব্লিউ এই ম্যাচটা একটা পয়েন্টে গিয়ে অবশ্যই করাবে। আর সিএম পাঙ্ক এটা বলে যে 2024 সালের এমভিপি আমরা রিয়া রিপ্লি আর লিভ মর্গানের স্টোরি লাইনটাকেও বলতে পারি, কারণ অনেকটা মানডে নাইট র বলতে পারো, মানডে নাইট ড্রয়ের অনেক কটা এপিসোড আর অনেক কটা ইভেন্ট কিন্তু এই স্টোরি লাইনটাই টেনে এসছে। তো সেই হিসাবে দেখতে গেলে সিএম পাঙ্কের কথা তো একদমই ঠিকই, আমরা শুরুর দিকে তো এই স্টোরি লাইনটা খুবই এনজয় করেছি। একটা সময় রয়ের মেন হাইলাইটই ছিল রিয়া রিপ্লি ভার্সেস লিভ মর্গান, আর তার মাঝখানে আমাদের ডমডম ভাই, সেটা খুব ভালো ছিল। 2024 সালের শুরুর দিক থেকে মাঝামাঝি পর্যন্ত তো খুবই ঠিক ছিল, কিন্তু লাস্টের দিকে এসে একদম এটা খুবই টানা হেজরা করে দেওয়া হয়, আর অবশেষে র নেটফ্লিক্সের প্রিমিয়ার মানে 2025 সালের প্রথম মানডে নাইট রতে এসে এর অবসান ঘটে। আর তোমরা ভেবে দেখলে বুঝতে পারবে যে এই যে স্টোরি লাইনটা ছিল এরপর থেকে কিন্তু এখনো পর্যন্ত আমরা ওমেন্স ডিভিশনের সেই লেভেলের স্টোরি লাইন কিন্তু দেখতেই পাইনি। আর এবার একটু জেউসো ভার্সেস লোগান পলের ম্যাচের ব্যাপারে কথা বলা যাক। আমরা মানডে নাইট রতে সেথ রলিন্স ভার্সেস জেউসোর ম্যাচটা শেষ হয়ে যাওয়ার পর যখন র অফেয়ার চলে যায় আর জেউসো ফ্যান্সের সাথে হাত মিলাচ্ছিল, তখন যেখানে লোগান পল একটা কালো হুডি পরে আর জেউসোর ওপর এসে অ্যাটাক করে
করে দেয়। এটা তো সে একদম মানডে নাইট ড্র যখন চলছিল তখনই করতে পারতো, কিন্তু ডাব্লিউডব্লিউ জানি না কী ভেবে এটাকে মানডে নাইট ড্র শেষ হওয়ার পর করিয়েছে। তবে ডাব্লিউডব্লিউ লোগান পল ভার্সেস জেউসের ম্যাচটা কিন্তু ব্যাকল্যাশের জন্য অফিসিয়াল করেনি, আর অফিসিয়াল এখন করবেও না, কারণ টাইম তো আর নেই। তো আমরা এটা সেই স্যাটারডে নাইটস মেন ইভেন্টেই দেখতে পেতে চলেছি। আর ডাব্লিউডব্লিউ এটা ভেবেছিল যে লোগান পল ভার্সেস জেউসের ম্যাচটা করিয়ে হয়তো খুব বড়সড় কিছু হয়ে যাবে, ফ্যান্সরা এটাকে পছন্দ করবে, কিন্তু না, আমি যা দেখলাম সোশ্যাল মিডিয়াতে ফ্যান্সরা এটা নিয়ে অতটাও ইন্টারেস্টেড নেই। এই ম্যাচটা মানে করালেও বা কি আর না করালেও বা কি, ভেবেছিল যে লোগান পলের জন্য জেউসও ওভার হবে, কিন্তু এখানে ফ্যান্সরা দুজনকেই হেট করছে। তবে আবার সিচুয়েশন তো আলাদা, আমরা সোশ্যাল মিডিয়াতে একরকম দেখি আর আমরা এরিনাতে একদমই উল্টো জিনিস দেখতে পাই। তো কাকে বিশ্বাস করবো আর কাকে বিশ্বাস করবো না, এটা বড় মুশকিল জিনিস হয়ে গেছে। তো চলো গাইস, এই ভিডিওটা এই পর্যন্ত ছিল। কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানিও। নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে অবশ্যই অন করে দিও, পারলে ভিডিওটাকে শেয়ারও করে দিও। তো চলো দেখা হচ্ছে ডাব্লিউডব্লিউর পরের একটা নিউজ ভিডিওতে।